ইয়াসিবার চোখের সামনে দিয়ে অন্য একটা মেয়েকে নিয়ে তাদের বেডরুমে গিয়ে দরজা লক করে দিল আফরিদ। তা দেখে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে ইয়াসিবা। জীবনে কি পাপ করেছিল কে জানে, যে আজ ওকে এইসব দেখতে হচ্ছে। বিয়ে 3 মাস হয়ে গেল, আজও আফরিদ ইয়াসিবাকে আপন করে নিতে পারেনি। প্রতিটি মুহূর্তে ইয়াসিবাকে সে অবহেলা করে। ঘৃণা কি না পারে। মুহূর্তে 2 বছরের ভালোবাসা ঘৃণার ভয়ঙ্কর আস্তরণ পড়ে ঢেকে গেছে। ভালোবাসাটা ডুবে গেছে ঘৃণার ডোবায়। তুই আমার রক্ষিতা, বুঝেছিস? সবাই তাই জানে, আর সারা জীবন তাই থাকবি। আমার জীবনে কোনো দিন তোর ঠাঁই হবে না। বিয়ে করেছি শুধু তোকে শাস্তি দেবার জন্য, আর যদি কোনো দিন আমার লাইফে ইন্টারফেয়ার করিস তোকে একদম মেরে ফেলবো। কথাগুলো বলে এক প্রকার গটগট করে চলে গেল আফরিদ। ফ্লোরে পড়ে অঝোর ধারায় কাঁদছে ইয়াসিবা। একটুও নড়াচড়া করার শক্তি নেই। একটু আগে আফরিদ বেল দিয়ে ইচ্ছে মতো আঘাত করেছে ইয়াসিবার শরীরে, কিন্তু হৃদয়ের ব্যথার কাছে এই ব্যথা কিছুই না। তার হৃদয়টা যে প্রতি মুহূর্তে ক্ষত বিক্ষত হতে থাকে, আর তার একমাত্র কারণ আফরিদ। পুরো নাম আফরিদ চৌধুরী, ডক্টর সে, নিজের হাসপাতাল আছে। দেখতে মাশাআল্লাহ যে কোনো মেয়ের স্বপ্ন পুরুষের মতো, আর ইয়াসিবা হলো তার স্ত্রী। ভাবছেন তো, ইয়াসিবা যদি ওর স্ত্রী হয়ে থাকে তাহলে রক্ষিতা কেন বলল? জানবেন, সব জানবেন আস্তে আস্তে। এই কেমন জীবন দিলে তুমি আমায় খোদা, না পারি বলতে, না পারি সইতে, আর কত সহ্য করবো হে খোদা। আমাকে পথ দেখাও তুমি খোদা, পথ দেখাও। কথাগুলো বলে ডুকরে কেঁদে ওঠে ইয়াসিবা। কাঁদতে কাঁদতে একসময় ফ্লোরেই ঘুমিয়ে পড়ে সে। একটু আগে, প্রায় 1 ঘন্টা পর মেয়েটাকে নিয়ে রুম থেকে বের হয়ে আসলো আফরিদ। মেয়েটা আফরিদের গা ঘেঁষে হেলে দুলে হাঁটছে। এইসব দেখে ইয়াসিবা কাঁদতে কাঁদতে আফরিদকে বলে, আমি জানি আপনি এমন না, তাহলে কেন নিজেকে খারাপ প্রমাণ করতে চান? আমি জানি আপনি এসব আমাকে কষ্ট দেওয়ার জন্য করছেন। ইয়াসিবার কথায় রেগে ফোঁসফোঁস করে উঠল আফরিদ। আফরিদ বলে, সামনে থেকে সরো বলছি, আর আমি তোমাকে দেখানোর জন্য কিছুই করছি না। আমি এইরকমই, সো জাস্ট শাট আপ অ্যান্ড লিভ। না, আমি কোথাও যাব না। আপনি এই মেয়েকে নিয়ে কোথাও যেতে পারবেন না। আমি আপনার স্ত্রী, আর কোনো স্ত্রী তার স্বামীর সাথে কোনো মেয়েকে সহ্য করতে পারে না। কি বললি তুই? তোর এত সাহস আমার সাথে মুখে মুখে তর্ক করিস? চল, আজ তোকে বোঝাবো আমি তোর কে। চল। ইয়াসিবার হাত শক্ত করে চেপে ধরে টানতে টানতে নিয়ে গেল আফরিদ। এক প্রকার ফ্লোরে ছুঁড়ে মারল। ফ্লোরে পড়ে ব্যথায় কুকিয়ে উঠল ইয়াসিবা। তারপর নিজের পরনের বেল খুলে ইচ্ছে মতো মেরে কথাগুলো বলে চলে গেল সে। রাত 2টা, ড্রিঙ্কস করে হেলতে দুলতে নিজের রুমে প্রবেশ করলো আফরিদ। হাতে ঘরের লাইট অন করতেই ফ্লোরে ইয়াসিবাকে পড়ে থাকতে দেখলো। কেমন যেন কাঁপছে মেয়েটা। আফরিদ ধীরে ধীরে এগিয়ে গেল ইয়াসিবার কাছে। ইয়াসিবার মাথার কাছে বসলো সে। ইয়াসিবার মুখে চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে। আফরিদ আলতো করে হাত ছোঁয়ালো ইয়াসিবার কপালে। আটকে ওঠে আফরিদ। জ্বরে গা পুড়ে যাচ্ছে মেয়েটার। আফরিদ তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। তারপর বাথরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে এসে ইয়াসিবাকে কোলে করে খাটে শুইয়ে দিল এবং গায়ে একটা কম্বল জড়িয়ে দিল। একটা ইনজেকশন পুশ করে দিল ইয়াসিবার হাতে। তারপর নিচে গিয়ে নিজ হাতে স্যুপ বানিয়ে এনে খাইয়ে দিয়ে মেডিসিন খাইয়ে দিল। সারা রাত ইয়াসিবাকে জলপট্টি দিল আফরিদ। ইয়াসিবার শাড়ি খুলে পুরো শরীর মুছে দিল। তাও যেন ইয়াসিবার জ্বর কমছে না, জ্বরে কাঁপছে অনবরত। আফরিদ নিজের শার্ট খুলে এসে নিজেই কম্বলের নিচে এসে শক্ত করে জড়িয়ে ধরল ইয়াসিবাকে। একেবারে অদ্ভুত স্নিগ্ধতায় ভরে গেল মনটা। মেয়েটা তার বুকে থাকলে শান্তি লাগে আফরিদের। মনে হয় বিধাতা যেন সব সুখ ওর দিয়ে দিয়েছে। মাথা নিচু করে তাকায় আফরিদ। দেখে ইয়াসিবা আফরিদের শরীরের উষ্ণতা পেয়ে লেপ্টে আসে ওর সাথে। আর একটু শক্ত করে জড়িয়ে ধরল ইয়াসিবাকে নিজের সাথে। কেন ইয়াসিবা, কেন আমার ভালোবাসাকে এইভাবে কেন অপমান করেছিলে সেদিন? কেন? কম তো ভালোবাসা দেইনি আমি? তাহলে না পারি তোমাকে মেনে নিতে, না পারি ছুঁড়ে ফেলে দিতে। যতবার তোমার কাছে যাই আমার সেই দিনের কথাগুলো
মনে পড়ে বড্ড কষ্ট হয় জানো। এই বুকটাই, এই যে তোমাকে এইভাবে দেখে আমার কেমন লাগছে বলে বোঝাতে পারবো না। ইচ্ছে করছে নিজেকে শেষ করে দেই, কিন্তু কার জন্য নিজেকে কষ্ট দেব? তার জন্য যে মেয়ে আমাকে ভালোবাসা তো দূরে থাক, আমার ভালোবাসাকে কখনো সম্মানও করেনি। তাকে কিভাবে মেনে নিই আমি, বলো তো? কথাগুলো বলে এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে ইয়াসিবার মুখের দিকে। সে কি মায়া! আল্লাহ জানো সব মায়া এই মুখটাই ঢেলে দিয়েছে। এই মুখটা দেখেই তো একসময় প্রেমে পড়েছিল সে, কিন্তু এই মুখটার অধিকারী যে প্রতারক, বিশ্বাসঘাতক। না, আফ্রিদার এই চেহারার মায়ে পড়বে না। কথাগুলো ভাবতে ইয়াসিবাকে ধাক্কা দিতে প্রস্তুত হলো। তারপর কিছু একটা ভেবে ইয়াসিবাকে শক্ত করে জড়িয়ে ধরলো। ঘুমের রাজ্যে পাড়ি জমালো দুজন। দূর থেকে আজানের ধ্বনি ভেসে আসছে। এখনো বাইরে অন্ধকার বলতে গেলে, শীতের মৌসুম, তাই একেবারে অন্ধকার বলতে গেলে। কুয়াশায় চারদিক কিছুই দেখা যাচ্ছে না। এই কনকনে শীতে বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে ইয়াসিবা। জীবনটা তার বড্ড এলোমেলো। ভালোবাসার মানুষটি কাছে থাকতেও তার থেকে অনেক দূরে সে। মাঝে মাঝে বড্ড অসহায় মনে হয় নিজেকে। জীবনটা তো এরকম ছন্নছাড়া না হলেও পারত। কেন এমনটা হলো? কি দোষ করেছিল সে? আফ্রিদকে তো ভালোই বেসেছিল, এটাই কি তার দোষ? ভাবতেই দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। এখানে কি করছো? হঠাৎ আফ্রিদের কথায় দ্রুত চোখ মুছে নিল ইয়াসিবা। না, তেমন কিছু না, এমনিতেই ভালো লাগছিল না। এইরকম কনকনে ঠান্ডায় সোয়েটার না পরে কেন এসেছো? এইভাবে এসে অসুখ বাঁধালেই ভাবছো আমি তোমাকে শাস্তি দেব না? সেটা কখনোই হবে না। না, আমি এরকম কখনোই ভাবিনি। আমার ভালো মতো জানা আছে তুমি কি ভাবতে পারো। তুমি শুধু ভাবতে পারো কিভাবে বড়লোক ছেলেদের ফাঁসানো যায়। দাঁতে দাঁত চেপে বলল আফ্রিদ। মুহূর্তে চোখ জোড়া জ্বলে ভরে উঠল ইয়াসিবার। ছলছল নয়নে তাকালো আফ্রিদের দিকে। করুণ সে চাহনি। ইয়াসিবার ছলছল নয়নের করুণ চাহনির তেজ সহ্য করতে পারে না আফ্রিদ। কেমন যেন দুর্বল হয়ে পড়ে সে এই চাহনির ওপরে। তাড়াতাড়ি নিজের চোখ সরিয়ে নিল সে। তা দেখে জলভরা নয়নে হাসল ইয়াসিবা। বলল, আজও আপনি আমার জলভরা নয়নের করুণ চাহনি সইতে সক্ষম আফ্রিদ? চমকে সম্মুখীন তাকায় আফ্রিদ। ছলছল নয়নে তার মায়াবতী যে তার দিকে তাকিয়ে। না, আর একবার দ্বিতীয় ভুল সে কিছুতেই করবে না। সে ইয়াসিবাকে শুধু কষ্ট দিতে বিয়ে করেছে, শুধু কষ্ট। তোমার ফালতু কথা অফ করে গায়ে সোয়েটার জড়িয়ে নাও, তারপর নাস্তা বানাও। আমার শীত করছে না। সেটা কি আমি তোমার থেকে জিজ্ঞেস করেছি? চিন্তা যখন হয় তখন সরাসরি বললেই তো পারেন। দ্রুত পদে হেঁটে আফ্রিদ কাছে এলো ইয়াসিবার। তারপর শক্ত করে চেপে ধরল ওর গাল। শক্ত গলায় বলে, আমি কখনোই তোমাকে নিয়ে চিন্তা করি না। আমাকে সে আফ্রিদ ভেবো না যে সবসময় তোমার আগে পিছে ঘুরবে আর তোমার কষ্টে তার বুক জ্বলবে। সে আফ্রিদকে অনেক আগেই তুমি নিজ হাতে মেরে মাটি চাপা দিয়ে দিয়েছ। এখন যে তোমার সামনে দাঁড়িয়ে আছে সে আফ্রিদ তোমাকে ঘৃণা করে, প্রচুর ঘৃণা, বুঝেছ? তাহলে আমাকে আঘাত করে নিজে কেন কষ্ট পেয়ে নিজের হাত নিজেই কাটলেন? কেন আমার জ্বর আশায় অস্থির হয়ে আমার সেবা করলেন? কেন আমাকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমাইলেন? উত্তর দিন। আফ্রিদের চোখের দিকে তাকিয়ে এক নাগারে কথাগুলো বলল ইয়াসিবা। ইয়াসিবাকে ছেড়ে অন্যদিকে তাকালো আফ্রিদ। বলল, এই সব কিছুর উত্তর আমি তোমাকে দিতে বাধ্য নই। হাসলো ইয়াসিবা। বলল, আমি জানি কারণটা কি। কারণ আজও আপনি আমাকে ভালোবাসেন। ইয়াসিবার দিকে তেড়ে গিয়ে ওর চুলগুলো শক্ত করে চেপে ধরল আফ্রিদ। বলে উঠল, ফালতু কথা বলা বন্ধ করো, না হলে এর শাস্তি হবে ভয়াবহ। নাও গো অ্যান্ড মেক ব্রেকফাস্ট ফর মি। আমাকে অফিস যেতে হবে। তোমার এসব থার্ড ক্লাস মার্কা কথা শোনার টাইম আমার নেই। বলে গটগট পায়ে চলে গেল আফ্রিদ। দুর্বল চোখে সেদিকে তাকিয়ে রইল ইয়াসিবা। আফ্রিদ কি কখনোই তার ভালোবাসাটা বুঝবে না? শুধু ঘৃণাই করে যাবে? বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ইয়াসিবার। ছোট ছোট পা ফেলে
চলল সে ব্রেকফাস্ট বানাতে। রান্নাঘরে রান্না করছে ইয়াসিবা। রান্না করছে সে ঠিকই, কিন্তু মন আর এখানে নেই। তরকারি নাড়াচাড়া করতে গিয়ে একসময় হাতে সেকা লেগে যায়। ব্যথায় কুকিয়ে ওঠে ইয়াসিবা। জলদি গিয়ে ট্যাবের নিচে হাত রাখে। জ্বলছে জায়গাটা প্রচুর, কিন্তু এইসব ব্যথা ইয়াসিবার কাছে তুচ্ছ মনে হয়। সেদিকে ভ্রুক্ষেপ না করে ইয়াসিবা সব রান্না শেষ করে টেবিলে সাজিয়ে রাখে। কাজের মাঝেই আফ্রিদকে নিচে নামতে দেখে ইয়াসিবা। আকাশি রঙের শার্ট আর সাদা ডেনিম প্যান্টে যেন রাজপুত্রের মতো লাগছে আফ্রিদকে। সিল্কি চুলগুলো কপালে লেপটে আছে। মাত্রই শাওয়ার নিয়েছে, তাই স্নিগ্ধ দেখাচ্ছে। বেশিক্ষণ তাকিয়ে থাকলো না ইয়াসিবা, দ্রুত চোখ সরিয়ে নিল। আফ্রিদ এসে চেয়ার টেনে বসে পড়ল। ইয়াসিবা তাকে খাবার বেড়ে দিল। আফ্রিদ একবার খাবারের প্লেটের দিকে তাকিয়ে আবার ইয়াসিবার দিকে তাকালো। তার বলতে ইচ্ছে করছে, ইয়াসিবা আমার পাশে বসে খাও, কিন্তু চেয়েও বলতে পারছে না সে। কিছুক্ষণ স্থির হয়ে বসে থেকে খাবার খাওয়া শুরু করলো, কিন্তু খাবার গলা দিয়ে নামছে না। ভালোবাসার মানুষটি যদি সামনে না খেয়ে দাঁড়িয়ে থাকে, কেউ বা খেতে পারে না। অল্প খেয়ে উঠে পড়ে আফ্রিদ। বেসিনে গিয়ে হাত ধুয়ে দ্রুত প্রস্থান করলো, কারণ সে দেখেছে ইয়াসিবার চোখে জল, আর এই একটা জিনিসই তাকে বারবার দুর্বল করে ফেলে। আফ্রিদের যাওয়ার পথে করুণ চোখে তাকিয়ে রইল ইয়াসিবা। তার খুব ইচ্ছা ছিল আফ্রিদের জন্য সে রান্না করবে, সে আফ্রিদকে খাবার বেড়ে খাওয়াবে। আফ্রিদ তাকে খেতে না দেখে জোর করে খাইয়ে দিবে, কাজে যাবার আগে তার কপালে ঠোঁট ছুঁয়ে দিবে। কিন্তু তার ভাগ্যে যে স্বামীর ভালোবাসা নেই। ভালোবাসা যে ছিল না এমনটা না, শুধু কিছু ভুল বুঝাবুঝির কারণে ভালোবাসাটা ঘৃণার মোড়াকে মরিয়ে গিয়েছে। ইয়াসিবা আফ্রিদের ফেলে যাওয়া খাবারটুকুই খেতে লাগলো। শুনেছে স্বামীর এঁটো খেলে নাকি ভালোবাসা বাড়ে, যদিও এইসব গুজব মনে করে অনেকে। তবুও স্বামীর এঁটো খেতে ক্ষতি কি? ভালোবাসে তো সে মানুষটাকে। ওয়ালেটটা ভুলে বাড়িতে রেখে যাওয়ায় আবার ফিরে আসে আফ্রিদ, কিন্তু বাড়ির গেটের কাছে আসতেই থমকে দাঁড়ায় সে। ইয়াসিবা তার এঁটো খাচ্ছে, কিন্তু এইগুলো সে কেন করছে? ইয়াসিবা তো আফ্রিদকে ভালোবাসে না, তবে এইসব কি ভেবে কুল পায় না আফ্রিদ। আর যদি ভালোবেসেই থাকে তাহলে নিজের মুখে কেন স্বীকার করে না সে? কেন স্বীকার করে না সে ওইসব সব মিথ্যে ছিল? শতবার সে জিজ্ঞেস করেছে কি কারণে সে ওই দিন ওই রকম করেছিল, কিন্তু আজও সে বলতে নারাজ। তাই তো ইয়াসিবা যদি ভালোবেসে থাকে, তাই তার জন্যই বিভিন্ন মেয়েদেরকে টাকা দিয়ে বাড়িতে আনে। তবে রুমে গিয়ে সে রুমের অ্যাটাচড মিনি ছাদে চলে যায় আর মেয়েটাকে বলে দেয় যেন কাছে না আসে। আর যখন ইয়াসিবা এইসব দেখে কাঁদে, তখন মন চায় প্রিয়তমাকে বুকে টেনে নিতে, কিন্তু পারে না, সে কিছুতেই পারে না। অতীতের কথাগুলো যে তাকে বড্ড পোড়ায়। ইয়াসিবার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে। নিস্তব্ধ ওপরে চলে যায় আফ্রিদ। ওয়ালেটটা নিয়ে এক পলক ইয়াসিবার দিকে তাকিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। হাসপাতালে এসে রুগী দেখা শুরু করে আফ্রিদ। ভালো ডাক্তার হওয়ায় প্রচুর রুগী হয় প্রতিদিন। আফ্রিদ যখন কাজে ব্যস্ত, তখন হঠাৎ করে কেবিনে ঢুকে পড়ে একটি মেয়ে। সে এসেই পাশ থেকে আফ্রিদকে জড়িয়ে ধরে। এদিকে হতভম্ব হয়ে আসে আফ্রিদ। ঝড়ের গতিতে কি হয়ে গেল বুঝে উঠল না আফ্রিদ। ব্যাপারটা বুঝতে পেরে এক ঝটকায় মেয়েটাকে সরিয়ে দেয় আফ্রিদ। তারপর রেগে বলে, এইসব কি আয়শা, তোমার বিহেভ এমন কেন? কতদিন বলেছি আমার ডিউটির সময় আমার কাছে আসবে না। ইনফ্যাক্ট আমার ধারের কাছেও তোমায় আসতে বারণ করে দিয়েছি। আফ্রিদ পাশে তাকাতেই দেখে পেশেন্টগুলো তার দিকে কেমন যেন করে তাকিয়ে আছে। তা দেখে আফ্রিদ আয়েশাকে আবারও দাঁতে দাঁত চেপে বলে, লিভ নাও, আমার কাজ আছে, এখন যাও। আফ্রিদের রাগে ধমক খেয়ে আয়েশা কাঁদো কাঁদো হয়ে কিছু বলবে, কিন্তু আফ্রিদের রাগী চোখ আর রক্তিম চেহারা দেখে ভয়ে এক ঢোক গিলে জলদি জায়গা ত্যাগ করলো। আয়েশা যেতেই আফ্রিদ আবারও নিজের কাজে মনোযোগ দিল। এই মেয়েটাকে আফ্রিদের কাছেই অসহ্য লাগে। যখন তখন হুটহাট আফ্রিদকে জড়িয়ে ধরে, যা আফ্রিদের চরম বিরক্ত লাগে। মাঝে মাঝে তার মন চায় ঠাঠিয়ে দুটো চর মারতে, কিন্তু আফ্রিদের মা মিসেস কায়া চৌধুরীর জন্য পারে না, কারণ আয়েশা যে তার আদরের বোনের মেয়ে।
আফ্রিদের ক্যাবিন থেকে বের হয়েই আয়েশা মিসেস কায়া চৌধুরীকে কল দেয়। কি হয়েছে আমার মামুনিটা? খালামণি, তুমি আমাকে কেন এখানে পাঠালে? তোমার ছেলে তো আমার দিকে ফিরেও তাকায় না। কেন, কি করেছে আজ আবার ও? আমি ওর কেবিনে গিয়ে ওকে জড়িয়ে ধরেছিলাম, আর ও আমাকে এতগুলো মানুষের সামনে ধমকে বাইর করে দিল। চেষ্টা করতে থাকো মামুনি, এক সময় ঠিক পারবে। আর কত 3 বছর ধরে চেষ্টা করছি। ইভেন 3 বছর বাদ দাও, আমি সেই ছোট্ট থেকে ওকে ভালোবাসি, কিন্তু ও আমার দিকে ফিরেও তাকায় না। কি যে করব এই ছেলেটাকে নিয়ে। এই ইয়াসিবার ভূত কবে সে মাথা থেকে নামবে আল্লাহ জানে। আমার ছেলেটাকেও আমার থেকে দূরে নিয়ে গিয়েছে। তুমি চিন্তা করো না, আই উইল ট্রাই মাই বেস্ট। আচ্ছা, আর দেখি আমি কিছু করতে পারি কি না। আচ্ছা, রাখছি। বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছে পানি দিচ্ছে ইয়াসিবা। পাশেই একটা গাছ মারা গেছে, তার জন্য ভীষণ মন খারাপ তার। এই ফুল গাছটার নাম কি তা জানে না ইয়াসিবা, তবে আফ্রিদকে যবে থেকে ভালোবাসে তখন থেকে এই গাছটা তার সাথে ছিল। আফ্রিদ থেকে দূরে যাওয়ার পরেও অনেক যত্ন করে রেখেছে, কতবার শুকিয়ে যেতে চাইছিল, কিন্তু ইয়াসিবা সযত্নে আঁকলে রেখেছে। কিন্তু আজ 2 দিন ধরে এত চেষ্টা করার পরেও গামছাটা মারা গেল। ভীষণ রকমের কান্না পাচ্ছে আমার। ইয়াসিবা গাছটাকে তার আর আফ্রিদার ভালোবাসার প্রতীক ভাবত। যতক্ষণ গাছটা ছিল সে মনে করত তাদের ভালোবাসা আছে, কিন্তু গাছটা শুকিয়ে গেছে। তবে কি তাদের ভালোবাসাটাও এই গাছটার মতো শুকিয়ে গেল? গাছটার গায়ে আলতো স্পর্শ করে ইয়াসিবা বলল, আমার ভালোবাসা কি এতই দুর্বল যে এক নিমিষে শেষ হয়ে যাবে? আমি তো মন প্রাণ উজাড় করে ভালোবেসেছি, তবে কেন আমার সাথে এমনটা হলো? আমি এতিম বলে এতিমের কি ভালোবাসা পাবার অধিকার নেই? চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল ইয়াসিবার। চোখের পানিটুকু মুছে চলে আসতে নিবে, তখন তার চোখ আটকে যায় সে শুকিয়ে যাওয়ার গাছটার দিকে। সেই গাছটার গোড়ার দিক থেকে ছোট্ট একটা চারা গাছ উঠেছে। এটা দেখে ইয়াসিবার চোখের কোণে মিষ্টি একটা হাসি উকি দিল। তার ভালোবাসা কখনো শেষ হতে পারে না। পুরনো ভালোবাসার অতীতগুলো শুকিয়ে গেলে কি হবে? ইয়াসিবা ঠিক এই নতুন চারা গাছটার মতো নতুন ভালোবাসাময় স্মৃতি তৈরি করবে। খুশি খুশি মনে ইয়াসিবা বাড়ির ভেতরে গিয়ে আফ্রিদের পছন্দের খাবার ভুনা খিচুড়ি আর গরুর মাংসের ভুনা রান্না করলো, সাথে শুটকি ভর্তা। আফ্রিদের অনেক পছন্দের খাবার। ইয়াসিবা যখন প্রথমবার আফ্রিদের জন্য এইসব রান্না করে নিয়ে গিয়েছিল, তখন আফ্রিদ সে কি তৃপ্তি সহকারে খেয়েছিল। ইয়াসিবার হাতে সেদিন অসংখ্য চুমো খেয়েছিল। পুরনো দিনের কথাগুলো মনে পড়লেই মনটা আনন্দে ভরে যায়। 7-5 ভাবতে ভাবতে ইয়াসিবা সব রান্না শেষ করে ফেলে। একটু কষ্ট হয়েছে, কারণ সকালে তার হাতটা পুড়ে গিয়েছিল। সেখানে এখন রান্না করতে গিয়ে আগুনের আঁচ লাগায় আবারও জ্বলছে। ঠান্ডা পানিতে হাতটা একটু ভিজিয়ে নিল ইয়াসিবা, এতে যেন একটু শান্তি পেল সে। তারপর এক এক করে সকল খাবার সাজিয়ে রাখলো টেবিলে। ঘড়ির দিকে তাকালো ইয়াসিবা, সেখানে 9টা বাজে। এতক্ষণে তো আফ্রিদের চলে আসার কথা। ইয়াসিবা বসে বসে অপেক্ষা করতে লাগলো। অনেকক্ষণ বসে থাকলো ইয়াসিবা। 10টা, 11টা, 12টা বেজে গিয়েছে, আফ্রিদের আসার খবর নেই। চোখ ভিজে উঠল ইয়াসিবার। টেবিলে মাথা ঠেকিয়ে কাঁদতে লাগলো। আফ্রিদের দেরি হতেই পারে, তবে কি সে একটা ফোন দিতে পারতো না ওর কাছে? এতটাই ঘৃণা ওর জন্য। প্রচণ্ড কষ্ট বুকে নিয়েই কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল ইয়াসিবা।